নমস্কার। 22শে শ্রাবণ, আজ এই দিনটি কি বলবো, আমরা একজন এমন ব্যক্তিকে হারিয়েছিলাম যিনি সকল বাঙাল, ইনফ্যাক্ট বলবো সর্বত্র পুরো দেশভর জুড়ে অনেকের মন জয় করেছিলেন। হ্যাঁ, আমাদের কবিগুরুর কথাই বলছি। আজ তিনি নেই, কিন্তু তবুও সবার মনের মধ্যে তিনি ঘর করে গেছেন। আজ ওনার এই দিনটায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো আমরা তারই কথায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী মহাশ্বেতা মুখোপাধ্যায়, যিনি তার আবৃত্তিতে, তার কথায় আজকে আমাদের এই দিনটিতে রবি ঠাকুরকে নিয়ে ভরিয়ে দেবেন। তো চলুন মহাশ্বেতাদির কাছে যাই। নমস্কার দিদি। নমস্কার। তুমি আজকে যে সময় বার করে এখানে এসছো, তোমার যে কবিতা বা চিক মানে যে আবৃত্তি করা, এই যে বিষয়টা যেটা তুমি অনেক আগে শুরু করেছিলে, মাঝখানে থেমে গিয়েছিলে, আবার নতুন করে আবার শুরু করেছো। তো আজকে এই দিনে আমরা চাইবো আমাদের কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে তুমি তোমার কবিতা শুরু করতে। অনেক ধন্যবাদ। আজকের দিনটাকে মনে করে তোমরা আমাকে খুঁজেছো। এটা হয়তো অনেক আগে আমার অনেক আশা ছিল। অনেক ছোটবেলা থেকে জড়িয়েছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের মধ্যে তাকে নিয়েই বেড়ে ওঠা। অন্যান্য কবিরা তো তারপরে এসেছেন। তো আজকে প্রথমেই তার কথা মনে হচ্ছে, তার একটা লেখার 4টে লাইন। যখন রব না আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন। আসলে রবীন্দ্রনাথ আমাদের চেতনায়, আমাদের মননে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে একদম। তাকে ছাড়া বোধহয় মানে এটা বহু আলোচ্য, এটা তুমিও জানো, আমিও জানি। আমরা বলি যে তরকারিতে নুন না দিলে যে অবস্থা হয়, কোনো মানুষের জীবনে সে যদি রবীন্দ্রনাথকে না জানে, রবীন্দ্রনাথকে না পড়ে, তার কবিতা, তার গান যদি না শুনে, তাহলে বোধহয় সে সম্পূর্ণ হতে পারে না। ঠিক, এটাই হচ্ছে ব্যাপার। তো সত্যি কথা বলতে সারা পৃথিবী জুড়ে হয়তো আমরা বোধহয় তাকে ভুলতে বসেছি, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি তাকে নিয়ে যে উন্মাদনা, তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেটা আমাদের খুব ভালো লাগে। শুধুমাত্র বাংলায় না, উনি তো ওয়ার্ল্ড ওয়াইড বা পৃথিবী জুড়ে, মানে ইংলিশে ওনার লেখা, ওনার কবিতা আজ বাইরের বিদেশের মানুষজনেরা ওনাকে নিয়ে পড়াশোনা করছে। এটা আমাদের কাছে বিরাট একটা প্রাপ্তি। তাকে নিয়ে পড়াশোনা করছেন, তার গান ইংলিশে ট্রান্সলেট করে গাইছেন, এবং পৃথিবীর কোণে কোণে তিনি তার যে সৃষ্টি ছড়িয়ে দিয়েছেন, তাকে নিয়ে যে বিষয় চলছে, সেগুলো খুব ভালো লাগে। He was reading to you all the evening, but could you really make out what he meant? What nice stories, mother, you can tell us. Why can't father write like that, I wonder? আর ভালো লাগে, আমি কিছু এমন বলবো আজকে যেটা হয়তো তার লেখা নয়, কিন্তু তার প্রতি যারা শ্রদ্ধার্ঘ করেছেন সেরকম কিছু কথা আমি একটু শোনানোর চেষ্টা করব তোমাদের কাছে। আমার যেহেতু আমি বহু বছর এই জীবনটা থেকে মানে সরে গিয়েছিলাম, তোমরা সবাই জানো আমার আর একটা অন্য পরিচয় যে আমি সমাজকর্মী। সেই হিসাবে কাজের মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে প্রায় এই বাচিক শিল্পী এই জীবনটাকে একদম হারিয়ে ফেলেছিলাম। তো গত 2 বছর আবার আমি এখানে মানে ফিরে এসেছি এই জগতে। সেটা আমার একটা বড় পাওনা। তোমাদের মতো মানুষজন যে আমায় খোঁজ করছে এবং যে সুযোগ করে তোমাকে আমাদের আজকে আমাদের পাশে পেয়ে আজ তোমার কণ্ঠে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব। হ্যাঁ, আমার সেই পুরনো যে সুনেত্রা ঘটকের রচনার রবীন্দ্রনাথের অংশ বিশেষ আমি একটু বলার চেষ্টা করছি। দেখি দর্শকদের ভালো লাগে কিনা, তোমাদের কেমন লাগবে জানি না। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায়
আপন মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান করে শুদ্ধ হতে যায়, তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? অমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি বলি ভালোবাসা লিখাই, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। এই গানটা মার মুখে পরপর কদিন শুনতে শুনতে কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমাদের এক রত্তি বাগানে কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল করতে থাকলো, আর আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি ভালোবাসা রেখায়, কাঁদালে তুমি নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি। তোমার অভিসারে যাব আগাম পারে। অভিসার মানে কি মা? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভিজে জামায় ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু আজই জেনেছি। জেনেছি যে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মা স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে যায়। বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে। অসাধারণ না, প্রতিটি শব্দে যা অনুভূতি সেটা সত্যি প্রত্যেকটা মানুষের মনে ছুঁয়ে যায়। এটা সুনেত্রা ঘটক লিখেছেন অনেক বড়। তো এই ছোট করে নিয়েই আমাদের বলা, আমরা যারা বাচিক শিল্পী, যারা এগুলো করতে ভালোবাসি, তারা এটাই আমরা বলি। বলতে গিয়ে কোথাও যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। অনেকদিন আমি এই জগতের বাইরে ছিলাম, আবার ফিরে এসেছি। আপনারা যদি নতুন করে আবার আমায় গ্রহণ করেন, আমার চেষ্টা সফল হবে। তো যেটা বলছিলাম, রবি ঠাকুর মানে এক শুধুই কবি ছিলেন না, উনি অনেক কিছুই রচনা করেছেন, নাট্যকারও ছিলেন, দার্শনিক। অবশ্যই অবশ্যই, সব দিক থেকে একাকার করে উনি আমাদের কাছে একটা মানে কি বলবো, অল ইন ওয়ান, একটা ওয়ান্ডার। আমরা একটা প্যাকেট, একদম একটা পুরো প্যাকেট। বলা হয় না যে মানে একটার মধ্যে অনেক বহু, মানে ওনার একদিকে উনি ছোট গল্প লিখছেন, উনি উপন্যাস লিখছেন, উনি নাটক রচনা করছেন, গান লিখছেন, কবিতা লিখছেন, মানে
এইগুলো একের পর এক, এই যে তার মানে সত্যি কথা মানে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধাবস্থায় অবশ্যই সবাই তুমি দেখো, আমি বলছি যে যখন একটা বাচ্চা পৃথিবীতে আসছে, আমরা যখন অন্নপ্রাশন দিচ্ছি তাকে, সেইখানেও তার লেখা, তার গান। আবার ধরো যখন বিয়ে বাড়ি হচ্ছে সেখানেও সেই তার গান, তার লেখা। আমরা যদি মনে করি যে কোথাও কোনো মানে বাসর ঘরে আমরা বসছি, কোনো আড্ডায় বসছি, তাকে নিয়ে আড্ডা দিলে তো মনে হয় বাঙালির আড্ডা শেষ হওয়ার নয়। অনুষ্ঠান একদম। আবার শ্রাদ্ধ বাড়িতেও সেই মন খারাপ করা, তার যে মানে বেদনার যে সুর, সেটাও সবকিছু ফুটিয়ে তুলেছেন উনি ওনার লেখার মাধ্যমে। এরকম আমি জানি না সারা পৃথিবীতে, আমাদের কাছে তো বটেই, সত্যি তিনি আমাদের দেশে, আমাদের কাছে, আমাদের কবিগুরু, আমাদের বিশ্বকবি, এটা আমাদের গর্ব। আজ এই মৃত্যু দিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমি ভীষণ খুশি, ভীষণ মানে সত্যি আমার মনের ভেতর থেকে যে একেবারে মানে যে শ্রদ্ধা এখানে অর্পণ করার আয়োজন তোমরা করে দিয়েছো, দিশাশক্তি নিউজকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব আর একটা লেখায়, সেটাও আমি পড়েছি, শুভ দাশগুপ্তর অশেষ মাধুরী বলে একটি লেখা আছে, সেটাও অনেক বড় লেখা। তো এখন আমি সেটা একটুখানি শোনাতে চাইবো দর্শকদের। আমি জানি এখন অনেক ভালো ভালো বাচিক শিল্পী অনেকে আছেন, অনেকের কাছে তারা এটা শুনেছেন, সবার হয়তো ভালো লাগবে না, কয়েকজনের যদি ভালো লাগে তো সেটা হচ্ছে আমার নিজের ভালো লাগার জায়গা তৈরি হবে। আমাদের কাছে তুমি শ্রেষ্ঠ, এখন তুমি যেটাই বলবেন আমরা সবাই এটাই গ্রহণ করব। থ্যাংক ইউ। পরম আরাধ্য কবিবরেণ্য মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনে প্রাত্যহিকতায়, কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে অথবা মম্পুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, সেই মানচিত্রের বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপ ও ভূমি, যেখানে যাবার আকাঙ্ক্ষা আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারা চিরকালীন গ্লানি আমাদের বেদের ডগরে বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরে গ্রামে। বাবা কখনো ছাত্র পড়ানো, কখনো দোকানদারি, কখনো বা এটা সেটা করে প্রখরে জীবন স্রোতে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে তথা বেঁচে থাকতে। সম্বল বলতে তার কিছু ছিল না, না ছিল টাকা পয়সা, না ছিল আশা ভরসা, ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতার গানের কথা, আপনার গোরা চোখের বালি যোগাযোগ ছিন্নপত্রের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা। আর এসব কথা যখন বলতে, দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটি সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ছাড়িয়ে অসীম এক আকাশ সুপ্ত জেগে, যে উদার নীলিমায় আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। গাইতেন
আর তার চোখ বেয়ে নেমে আসত ব্যথার পরশ লাগাও সুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি রবি ঠাকুর। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আকাশে সেদিন ঘন দুর্যোগ, আমাদের ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। মাত্র 7 দিনের জ্বরে আমার মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটুখানি শান্তি স্পর্শ দিতে। চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে তার 2 চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়লো কাছেই কোথাও, তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর সব অন্ধকার। হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছে, সেই স্পর্শ নিয়ে যাব যবে ধরণী, বলে যাব তোমার ধুলির তিলক পরেছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দ রূপ ধুলিতে দিয়েছি মূরতি। এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। তোমার কণ্ঠে রবিকে এই যে শ্রদ্ধাঞ্জলিটা দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা শব্দ মন ছুঁয়ে যাচ্ছে দিদি। জানি না, আমার সত্যি কথা বলতে ছোটবেলার সেই কনফিডেন্সের অনেকটাই হারিয়ে ফেলেছিলাম। তুমি বলছো দর্শক বিচার করবেন, কোথাও কোথাও হয়তো মনে হচ্ছে একটু খামতি থেকে যাচ্ছে। আরো বেশি করে চর্চার মধ্যে আসতে পারলে হয়তো আরো ভালো করতে পারবো। তুমি যেমন আমি তোমার চেষ্টা করছি, পেশাটাকে সাথে সাথে রেখে তোমার এই নেশাটাকে বজায় রাখছো, এটাই যে তোমার স্পিরিটটা তোমার মধ্যে। এটা না আমার মনের খিদে। একদম। এটা তো দেখো, এটা আমার রুটি রোজগারও নয়, আর এটা আমার নিজের যে গ্ল্যামার তৈরি করব বলে কোনোদিন এটা আমি বিশেষ করে রবি ঠাকুর, সে তো আমাদের প্রাণের ঠাকুর, মানে মনের ভালোবাসা, সেই ভালোবাসাটার কথা বলেছো বলেই আমি ছুটে এসেছি। এবং আমার মনে হয়েছে যদি তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করার এই সুযোগটাকে আমি হারাবো না। আমি শেষের একটা লেখা, যদিও আর এই 22শে শ্রাবণে এই দিনে আমাদের বাংলা মা তার এক শ্রেষ্ঠ সন্তান হারিয়েছিল, যার জন্য সারা পৃথিবী জুড়ে আজ হাহাকার হয়। কোথাও না কোথায় তাকে মিস করা, সবসময় মিস করি আমরা। দিদি, তুমি এখন আমাদের নেক্সট কি শোনাচ্ছ? আমি কাদম্বরী দেবীকে নিয়ে গৌরাঙ্গ চক্রবর্তীর একটা লেখা পড়ে আমি শেষ করব। কোন অনুষ্ঠানে আমি মানে একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট পার্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের। এটা গৌরাঙ্গ চক্রবর্তী লিখেছেন, আমার প্রাণের পরে নাম দিয়েছেন। আমি এটা দিয়েই শেষ করব আজকের আমার যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন। একই সঙ্গে কাদম্বরী দেবীর প্রতিও আমাদের শ্রদ্ধা। সাজ শেষ করে খোপায় জুইয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে, একা, খুব সন্তর্পণে। দর্পণের দিকে তাকিয়ে নিজেকে কার না ভালো লাগে। ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। হঠাৎ কোকিলের ডাক। তিনি ভাবলেন, তাহলে তো সময় হয়ে গেছে। সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ? দরজা খুলে তিনি দেখলেন কেউ নেই। কখনো দাঁড়ালেন বারান্দায়, কখনো জানালায়। আজকের মতন কি জ্যোৎস্নারাতের উৎসব বাতিল? আমাকে নিয়ে যাওয়ার কথা সবাই ভুলে গেছে। আয়নায় একজন, ঘরের মধ্যে আরেক কাদম্বরী। একজন যেন আর একজনকে বিদ্রুপ করছে। আয়নার নারীটি বলছে, ওরে, তুই এমন অফিসারিকার মতন সাজগোজ করলি কার জন্য?
দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাসটুকুর মতো। গাইতে গাইতে কিছু বলার আগেই কাদম্বরীর চোখ পাকিয়ে আয়নার নারীটিকে বললেন, তুই এখনো রয়েছিস কেন মুখ পুরি? যা, বিদেয় হ। ইস, আবার সাজের ঘটা দেখো। দেয়ালের কোণে একটা রূপো বাঁধানো ছড়ি রাখা আছে, সেটাই নিয়ে কাদম্বরী মারতে লাগলেন তার এতকালের স্বাদের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচীর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। যাক, আর কোনো দিন ওই আয়নায় নিজের মতন এক নারীকে দেখতে হবে না। তিনি কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে 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 ওখানে? কোনো সাড়া নেই। তিনি চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না। বাতাস, আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়লে পথ চেনার কোনো সমস্যাই নেই। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে। দেয়াল আলমারির ভেতরে একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপড়ওয়ালার কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। এই গয়নার বাক্সের মধ্যে সযত্নে রক্ষিত আছে 3খানা চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাস্তে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জুব্বার পকেট, অন্য দুটি বইয়ের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা, সম্বোধনের প্রাণাধি কুসুম। তলায় কোনো নাম নেই। না না, এ চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত, ব্যস্ত, বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। অভিমানে চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গ্লাস। আহ, শান্তি, শান্তি। পাখির ডানার মতন দুহাত ছড়িয়ে তিনি ঘুরতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত, পা দিয়ে রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। ঘুরতে ঘুরতে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। একটু ক্লান্ত হয়ে বসলেন একটা চেয়ারে। রবির এলোমেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি দেখতে পেয়েছিলেন। লাইন দুটি পড়তে লাগলেন। হেতা হতে যাও পুরাতন, হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কি নিদারুণ সত্যি কথা! নতুন খেলা শুরু হলে পুরাতনের স্থান কোথায়? তাকে সরে যেতেই হয়। সে সুখী হোক, আরো বড় হোক, পুরাতন সরে যাচ্ছে তার চোখের আড়ালে। পরাণ প্রিয় স্বামীকে সম্বোধনী চিঠি লিখতে শুরু করলেন কাদম্বরী। বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার, ভারী হয়ে আসছে। সংক্ষিপ্তভাবে শেষ করলেন দ্রুত। তলায় লিখলেন, ইতি
তোমার জন্ম জন্মান্তরে এক কাঙালিনী। কান্নায় আর্তস্বরে বলতে লাগলে, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বউঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার শরীরটা দুমড়ে মুচড়ে পড়ল কঠিন মার্বেল পাথরে। নতুন বউঠান চিরদিনের জন্য বিদায় নিলে। রবি একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে। ঠিক কান্নাও আসছে না তার। নতুন বউঠান নেই, একথা সে বিশ্বাসই করতে পারছেন না। চোখের সামনে তিনি দেখছেন নতুন একটা পালঙ্কে কাদম্বরীর মৃতদেহ। পুরোহিতরা মন্ত্র পড়ছেন, ওদিকে চিতা সাজানো হচ্ছে। তবু তার মনে হচ্ছে এ সব কিছু অলি। না না, কখনো হতে পারে, এ অসম্ভব। নিমতলা ঘাটের চিতায় ঘি দেওয়া আগুনের লেলিহান শিখায় যখন কাদম্বরীর শরীর পুড়ছে, তার ক্ষোভ, অভিমান সবকিছু যেন ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পঞ্চভূতে মিশে যাচ্ছে। শ্মশান থেকে ফিরে রবি বৈঠকখানা ঘরের একটা মাদুরের উপর বসে আছে। দেয়ালে ঠেস দিয়ে রবি চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে ছবির পর ছবি। মুরাম সাহেবের বাগান বাড়ি, ভোরবেলা একসঙ্গে ফুল কুড়োনো, তার সাধের ছাদের উপর নন্দনকাননে গান, কবিতা পাঠ, রেখাবিতে জুঁই ফুল, নতুন গানে সুর দিয়ে নতুন করে শোনানো। আর কেউ নেই তার পাশে। এ সবই তো এখনো জীবন্ত। রবি দু চোখ দিয়ে টক টক করে ঝরে পড়তে লাগলো জল। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আছে দুঃখ। আজকে আমাদের এই ক্ষণিকে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান আমরা শুরু করছি কবিগুরুকে। ওনাকে প্রত্যেকটা মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা জানি সবকিছুর একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্ব রয়েছি, তো শেষ করার আগে দিদির কাছ থেকে আরেকটা কবিতা চেষ্টা করছি বলার। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললাম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ওঠে হলো হাঁ মায়ার মন্ত্রে।
রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ফাঁদ, তার ইতিহাসে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। সশরীরিক ভাবি নেই, কিন্তু তবুও ওনার প্রেজেন্সটা আমরা প্রত্যেকটা, এই যেমন প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি সুরে, প্রত্যেকটি অনুভবে আমরা খুঁজে পাই। তাকে আর শ্রদ্ধা জানাই, চুপি চুপি বলি আপনি ছিলেন, আছেন, থাকবেন সবার মনের ভালোবাসা হয়ে, সবার চিরসখা হয়ে। নমস্কার।